দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আজ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। 2011 সালের 30 জুন তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ হয়। এই সংশোধনীতে সংবিধানে কিছু পরিবর্তন আনা হয়। সংশোধনীতে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতিও দেওয়া হয়। একই সঙ্গে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যদিও তাতে আরও 2 মেয়াদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখা যেতে পারে বলে সুপারিশও করা হয়। এছাড়া জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা 45 থেকে বাড়িয়ে 50 করা হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় জয়পুরহাটের কলেজ শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলা সদর থানায় এজাহার হিসেবে নথিভুক্ত করা হয়েছে। রোববার রাতে জয়পুরহাট থানা পুলিশ এ তথ্য জানিয়েছে। এর আগে জয়পুরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের বাবা বাদী হয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 128 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন। আদালতের ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে থানাকে এজাহার হিসেবে নথিভুক্ত করতে নির্দেশ দেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। বিগত 16 বছরের ক্ষতি মাত্র 16 দিনে পূরণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। তিনি জানান, আগামী 90 দিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি রুট প্ল্যান দেবে। রাতে বাংলাদেশ হেলথ অ্যান্ড ওয়েলবিং নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেডিকেল টিমের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচন কাঠামোর পূর্ণাঙ্গ পরিবর্তন প্রয়োজন। 2024 সালে যে নির্বাচন হয়েছে সেটি হচ্ছে ডামি ইলেকশন, অর্থাৎ যেই নির্বাচনের মধ্য দিয়ে এই 3টি নির্বাচন হতে পারে, একই বিদ্যমান নির্বাচন কমিশনের মধ্য দিয়ে আমরা কখনোই বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারবো না। সুতরাং এই নির্বাচন কাঠামোর আমরা মনে করি পূর্ণাঙ্গ পরিবর্তন প্রয়োজন, এবং মানুষের যখন এই প্রতিষ্ঠানগুলো উপরে আস্থা আসবে তখনই আমরা মনে করি রাষ্ট্র সংস্কারের প্রাথমিক কাজ শেষ হবে এবং একটি নতুন করে নির্বাচন দেওয়ার পরিবেশ তৈরি হবে, এবং ঠিক তখনই আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আমরা মেটাফরিকভাবে 16 মাস বলছি, এই 16 মাসটি শেষ হবে। বাংলাদেশ কতটুকু ভালো আছে এটা ডিপেন্ড করে আমাদের যে ভাই বোনেরা বিভিন্ন ধর্মের রয়েছে, সংখ্যালঘু রয়েছে, তারা কতটুকু ভালো আছে। তাদের ভালো থাকার মানদণ্ডই আমাদের সবার ভালো থাকার মানদণ্ড। সেই জায়গা থেকে আমরা যারা রয়েছি, আমরা ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা সবচেয়ে বেশি, আমাদের উচিত হবে সেদিন আমরা তাদেরকে প্রোটেক্ট করব, যেন তাদের উপরে বিন্দুমাত্র কোনো আঘাত না আসে, এবং আমরা সবাই সেখানে থাকব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ রংপুরের পীরগাছা উপজেলার মামুন ও মঞ্জুর মিয়ার পরিবারে এখনও চলছে শোকের মাতম। 20 জুলাই মঞ্জুর ও 5 আগস্ট গুলিতে নিহত হন মামুন। সরকারের কাছে এই 2 হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন পরিবারসহ এলাকাবাসী। প্রতিনিধি খুরশিদ আলমের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। মামুন ও মঞ্জুর মিয়ার বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নে। জীবিকার তাগিদে ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন মামুন মিয়া। কঠোর পরিশ্রম আর সাধনায় কয়েক বছর আগে মিরপুরে ক্ষুদ্র পরিসরে শুরু করেন গার্মেন্টসের ব্যবসা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যোগ দিয়ে এলোপাথারি গুলিতে শহীদ হন তিনি। আজগর আলী ও তাসলিমা বেগমের 4 সন্তানের বড় ছেলে মামুন। তার এই অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না বাবা মা ও প্রতিবেশীরা। খুবই শান্তশিষ্ট আছিল আমার ছেলে মুখ ফুটে নাই, কোনো সময় কারোর সাথে 2টা কথা বলে নাই আমার ছেলে। একই চিত্র মঞ্জুর মিয়ার বাড়িতে। ঢাকার বড়বাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন মঞ্জুর মিয়া ও রাহিমা বেগম দম্পতি। জীবিকার তাগিদে করতেন রাজমিস্ত্রির কাজ, আবার কখনো চালাতেন রিকশা। 20 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এলোপাথারি গুলিতে নিহত হন মঞ্জুর মিয়া। ওইদিন আমার ছেলে আন্দোলনে শরিক হওয়াতে ওই সেই আন্দোলনে গুলি খেয়ে মারা যায়। আপনারা যদি আমাকে কোনো সহযোগিতা করতে চান তাহলে আমার জন্য খুব ভালো হতো। আমি অনেক কষ্টে আছি আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে। অন্যদিকে ছাওলা ইউনিয়নের আহত আব্দুল হাকিম 5 আগস্ট গাজীপুরের নাওজুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে ছোড়রা গুলিতে গুরুতর আহত হয়ে বর্তমানে স্ত্রী সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে দিন কাটাচ্ছেন। চিকিৎসার ব্যয় নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়। সরকার পতনের আন্দোলনে আমি যখন নাওজুরে যাই তখন আমাদের সবাইকে গুলি করছে। আমার নিম্নতে 2 থেকে 250 গুলি গায়ের মধ্যে আছে।
11-12 দিন থেকে এখানে আছে আমার এখানে। আমার তো সংসারের অভাব, দিন আনি আমরা দিন খাই। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাউলা ইউনিয়নের 2 জন শহীদ ছাড়াও বেশ কয়েকজন আহত আছেন বলে জানিয়েছেন জনপ্রতিনিধি। এই আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে তারা মৃত্যুবরণ করেছেন এবং রংপুরের এই আন্দোলনে আমাদের জানা মতে এখনো পর্যন্ত সব তথ্য পাওয়া যায়নি, তারপরেও প্রায় 12-14 জন গুলিবিদ্ধ হয়েছিল। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ট্রাক মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মাইক্রোবাস চালক। ভোরে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে, তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। নিহত 4 জন একই পরিবারের সদস্য বলে জানিয়েছেন আহত চালক। সলঙ্গা থানার ওসি জানান, ভোর 6:30টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা 4 জনের মৃত্যু হয়। ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে সলঙ্গা থানায় আনা হয়েছে। কলকাতার নিউটাউনে রহস্যজনকভাবে খুন হওয়া সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার চার্জশিট দিয়েছে ভারতের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রাজ্যটির উত্তর 24 পরগনা জেলার বারাসাত আদালতে দাখিল করা চার্জশিটে হত্যার কারণ সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি তদন্তকারী সংস্থাটি। 1200 পৃষ্ঠার অভিযোগপত্রে তদন্তকারী সংস্থা সিআইডি সাবেক এমপি আনার হত্যার ঘটনায় অন্যতম 2 আসামি কসাই জিহাদ হাওলাদার ও মোহাম্মদ সিয়ামকে অভিযুক্ত করেছে। একই সঙ্গে হত্যা করার আগে এবং পরে কিভাবে আনারের মরদেহ লোপাট করা হয় এরও বিবরণ তুলে ধরেছেন সিআইডির তদন্তকারী কর্মকর্তা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এই অবস্থায় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। সেই সঙ্গে লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নডের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10:30টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়। বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।